জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধের পথে র্যাব, ডিবি, ডিএসএফআই প্রতিবেদনটি প্রমাণ হিসেবে ট্রাইব্যুনাল উপস্থাপন করা হবে বলছে প্রসিকিউশন। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব রেখে নির্বাচন চায় জামায়াত, বিএনপির বিরোধিতা। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান ফখরুলের। বঞ্চিত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ থেকে সরাতে পুলিশের জল কামান। নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে শিক্ষা অধিদপ্তরের আপিল। এবং তেল নিয়ে তেলেসমাতি কাটছে না বাজারে, উধাও বোতলজাত সয়াবিন। রমজান ঘিরে আরেক দফা বাড়ানোর পায়তারা সিন্ডিকেট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। র্যাব, ডিজিএফআই এবং ডিবি, ডিএমপির কোনো সদস্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য মনোনীত হবে না। বুধবার সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এছাড়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। কারণ হিসেবে তারা বলছে এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে বাংলাদেশে আসে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বা অনুসন্ধানী দল। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, বিশেষজ্ঞ ও প্রাসঙ্গিক ব্যক্তিদের বয়ান এবং তথ্য প্রমাণের ভিত্তিতে ১১৪ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, মোট মৃত্যুর ৩/৪ আগ্নেয়াস্ত্রের গুলিতে, যা সাধারণত বাংলাদেশ পুলিশ এবং আধা সামরিক বা সামরিক বাহিনী ব্যবহার করে থাকে। বাস্তবিক অর্থে এগুলো নাগরিকদের নাগালের বাইরে থাকার কথা ছিল। আহতরা যে প্রজেক্টাইল বা গুলিতে আঘাত পেয়েছেন তার সঙ্গে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি 7.62 mm রাইফেলের গুলির মিল রয়েছে। এই ক্যালিবারের বিশেষ গুলি সাধারণত যুদ্ধক্ষেত্রেই ব্যবহার করা হয়, যাতে শরীরে পড়া বর্ম ভেদ করতে পারে। প্রতিবেদনে বলা হয়, প্রথম দিকের বিক্ষোভে সম্মুখ সারিতে থাকা নারীদের শারীরিক নিগ্রহের হুমকি রয়েছে, যাতে তারা আন্দোলনে অংশগ্রহণ থেকে বিরত থাকে। ধানমন্ডিতে 12 বছর বয়সী এক বিক্ষোভকারী প্রায় 200টি ধাতব গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায় বলে নথিতে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার রেশ ধরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব, ডিজিএফআই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত এবং 2024 সালে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত করা হবে না। একটি অধ্যাদেশ পাশ করার কথা জানিয়ে মানবাধিকার হাইকমিশন বলছে, বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুধু সীমিত সময়ের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করা যেতে পারে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়ে জাতিসংঘ বলছে এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। সংস্থাটি পরামর্শ দিয়েছে, নির্বাচনের আগে ভোটে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে জুলাই-আগস্ট আন্দোলনের 848 জন শহীদদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর, কিন্তু এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি মামলাই তদন্ত পর্যায়ে। এই অবস্থায় জাতিসংঘের 114 পৃষ্ঠার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনটি তদন্তে সহযোগিতা করবে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, প্রতিবেদনটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন।
সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। তারা আরো উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ড চালানোর সময় বিশেষ করে নারী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। কাজের ধরনে অনেকটা মিল থাকলেও প্রতিবেদনের ক্ষেত্রে জাতিসংঘ এবং ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সম্পর্ক ছিল না। এক ধরনের মৃত্যুদণ্ড যদিও দেওয়া হয় সেটা যাতে স্থগিত রাখা হয় এরকম একটা প্রস্তাব করেছেন। এইটার সুযোগ যেহেতু আমাদের ট্রাইব্যুনালের বিচারকদের হাতে ক্ষমতা আছে, তারা কি ধরনের দণ্ড দিবেন কি দেবেন না সেই বিষয়টা পরে দেখা যাবে। 2024 সালের 1 জুলাই থেকে 1.5 মাসে বাংলাদেশে 1400 জন নিহতের কথা বলেছে জাতিসংঘ। শটগানের গুলি ছিল 12%, পিস্তলের গুলি ছিল 20%, মিলিটারি রাইফেলের গুলি ছিল 66%। সুতরাং যারা এই সমস্ত অপরাধী বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ মামলা দায়ের করার জন্য শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন বিএনপি মামলা ও সমন্বয়ক প্রধান সালাউদ্দিন খান। ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। আবার তার আগেও স্থানীয় সরকারের নির্বাচন চায় দলটি। নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচন সহ 23 বিষয়ে অগ্রাধিকার দিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। MR আসাদের রিপোর্টস। এক যুগ পরে নির্বাচন ভবনে পা রাখল বাংলাদেশ জামায়াত ইসলামী। 2013 সালে হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিলের পরে বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বসে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল। 4 নির্বাচন কমিশনাররাও বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচনের পরে জাতীয় সংসদ নির্বাচন চায় তার দল। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা, পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। প্রবাসী ভোটার রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনার উল্লেখ করে 300 আসনেই দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনের কথাও জানান তিনি। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি, প্রতীক আমাদের আছে দাঁড়িপাল্লা, আমরা সুবিচার পাবো, সেই আইনেই এটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। এ সময় নির্বাচনে অংশ নিতে আদালতের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ার আশাও জানায় দলটি। নিবন্ধন প্রয়োজনই নাই, দল হইলেই সেই ইলেকশন আগে ছিল না। বিফোর 2008 আমরা কি করেছি? আমরা ইলেকশন, আমাদের তখন নিবন্ধন আইন ছিল না। আমরা তখন বড় বড় দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমরা ইলেকশন করিনি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচারের কাজ করে দাঁড় করাতে ভারত তাকে অবিলম্বে ফেরত দিবে, এটাই চাওয়া। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বলে জানান দলটির মহাসচিব। হুমায়ুন কবিরের প্রতিবেদন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। এতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকারের বর্বরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে স্বস্তির কথা জানান তিনি। প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন এবং তাকে অবিলম্বে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। ক্ষমতায় টিকে থাকতে আয়না ঘর তৈরি করে আওয়ামী লীগ সরকার অত্যন্ত সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে
এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব এবং স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেন তিনি। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু না। অন্য এক প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, জনগণই নির্ধারণ করবে কারা নির্বাচনে থাকবে আর কে থাকবে না। কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, পিপল উইল ডিসাইড। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বঞ্চিত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ থেকে সরাতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। এর আগে দাবি আদায়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষকরা। এতে বন্ধ থাকে যান চলাচল। পুলিশের বাধার মুখে সড়ক ছাড়তে বাধ্য হন আন্দোলনকারীরা। এদিকে সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করেছে শিক্ষা অধিদপ্তর। সুরাইয়া মনির রিপোর্ট। আন্দোলনের অষ্টম দিন বৃহস্পতিবার সকালে জাতীয় জাদুঘরের সামনে সড়কের উপর অবস্থান নেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের তৃতীয় ধাপের শিক্ষকরা। চাকরিতে যোগদানের জন্য বিভিন্ন স্লোগান দেন তারা। 2023 সালের বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ হয়েছিল। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের 6,500 সুপারিশপ্রাপ্তদের নিয়োগ 6 মাসের জন্য স্থগিত করা হয়। তারই প্রেক্ষিতে এই ক্ষোভ। আমাদের অনেক সুপারিশপ্রাপ্ত ভাই বোন চাকরি থেকে অব্যাহতি নিয়েছে, আমরা এই মুখ দেখাতে পারবো না। আমাদের পক্ষে বাড়ি যাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র আমাদের অধিকার আদায় না করবে। গত 6 তারিখ হাইকোর্ট থেকে আমাদের নিয়োগটাকে বাতিল করে দেওয়া হয়। এর জন্য আমরা গত 1 সপ্তাহ যাবত, আজকে 8 দিন যাবত আমরা প্রেস ক্লাব শাহবাগে অবস্থান করতেছি যেন আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। ঘণ্টা 3 পর জাদুঘরের সামনে সড়ক ছেড়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। যেহেতু আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি, নিয়োগপত্র পেয়েছি, আমাদের যোগদানের ব্যবস্থা করে দিন। আমরা চাই দ্রুত স্কুলে ফিরে যাই। আমাদের যোগদান যতক্ষণ পর্যন্ত না ফিরে দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। রাস্তায় থাকতে হচ্ছে, আমরা স্কুলে ফিরে যেতে চাই, আমরা আমাদের যোগদান চাই। ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের উপর জলকামান ব্যবহার করে পুলিশ। যারাই আসবে, যারা এখানে দ্বন্দ্ব তৈরি করবে তাদের উপরে আমরা একই পদক্ষেপ নিব। এক পর্যায়ে শাহবাগ মোড় থেকে পিছু হটতে বাধ্য হন তারা। এদিকে সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে শিক্ষা অধিদপ্তর। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দাম বাড়ানোর 2 মাস পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। এতে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। কয়েকটি কোম্পানি কৃত্রিম সংকট তৈরি করায় ডিলারের কাছে পর্যাপ্ত তেল নেই। এতে খুচরা পর্যায়ে দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি। ক্রেতা বিক্রেতা উভয়ের শঙ্কা, রমজান ঘিরে আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা করতে পারে সিন্ডিকেট চক্র। এসিও সেলিমের প্রতিবেদন। গেল বছরের 9 ডিসেম্বর সয়াবিন তেল লিটারে 8 টাকা বাড়ানোর পর সম্প্রতি আবারও দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এরপর থেকে বাজারে বোতলজাত 5 লিটারের তেল কিছুটা সরবরাহ থাকলেও উধাও 1 ও 2 লিটারের বোতল। হাতে গোনা 2-1টি দোকানে ফ্রেশ সহ কিছু কোম্পানির তেল পাওয়া গেলেও সরকার নির্ধারিতর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। তাহলে সংঘাত কোম্পানিরা দিচ্ছে না, দোকানদারা বেচবে কোথা থেকে? 850 টাকা কিনে 552 টাকা বিক্রি, এক তেলে 2 টাকা লাভ হয়। খুচরা বিক্রেতা যাই ডিলারের কাছে, ডিলার বলে যে তেল নাই, তেলও পাচ্ছি না, আপনার তেলের সাথে মাল কিনতে হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন সয়াবিন তেলের দাম লিটারে 10 থেকে 11 টাকা বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো। এ কারণে তারা বাজারে তেলের সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে। যতটুকু চাহিদা আছে মার্কেটে তার 50% তো দিচ্ছে না কোম্পানি। তীর আছে, রূপসাদ আছে, অন্যান্য আদার্স কোম্পানিগুলো, তাহলে কিন্তু শর্টটা পড়ে না। যেমন ফ্রেশ আমার যে টার্গেট প্রতি মাসে একটা টার্গেট থাকে ডিলার হিসেবে, এর সাথে কিন্তু আমার বেশি আনতেছি, তারপরে কিন্তু আমি পারতেছি না। তেল এখন যাই দিচ্ছে বাজারে ফ্রেশ পুষ্টি, এই দুই কোম্পানি যদি তেল না থাকতো বাজারে, তেলে থাকলো না। তবে বুধবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন আগামী 7 থেকে 10 দিনের মধ্যে স্থিতিশীল হবে তেলের বাজার। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। ত্রয়োদশতম দিনে গড়ালো অমর 21 বইমেলা। সময়ের সঙ্গে ভিড় বাড়ছে পাঠ্য ক্রেতাদের। মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। আমরা যাব তার কাছে সরাসরি। মনির,
কেনা বেচা, নতুন পুস্তক আসা সহ বইমেলার সার্বিক চিত্র মানে সকাল থেকে কি কি দেখছেন জানাবেন আমাদের। সোনিয়া, আমার হাতে একটি বই আছে, বইটির নাম কাঁটাতারের ডায়েরি, লেখক নাহিদ হোসেন। আমি লেখকের অটোগ্রাফ সহ। তো লেখক কিন্তু আমাদেরই মানুষ, আমাদের সহকর্মী, আমাদের সামনে এই মুহূর্তে লেখক উপস্থিত রয়েছেন। আমরা তার সাথে এই বইয়ের আসলে পেছনের খবর শুনতে, মানে পেছনের গল্প শুনতে চাই। আমাদের সাথে আছেন নাহিদ হাসান। পেছনের খবর শুনতে, মানে পেছনের গল্প শুনতে চাই। তা আমাদের সাথে আছেন নাহিদ হাসান। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। যে আপনি যে কাঁটাতারের ডায়েরি, আপনার যে একটা সৃষ্টি, তো এই বইটার নাম কাঁটাতারের ডায়েরি কেন? কাঁটাতারের ডায়েরি এটা সীমান্ত নিয়ে লেখা বই। এটা মানে সেই অর্থে আসলে বই লেখা হয়েছে, কিন্তু এটা কোনো সাহিত্যকর্ম না। আমি গত 8-10 বছরে সীমান্ত নিয়ে বেশ কিছু কাজ করেছিলাম। তো টেলিভিশনে তো আমরা রিপোর্ট কতক্ষণ করি, 2 মিনিট 3 মিনিট, এর বাইরেও তো অনেক গল্প জমা থাকে রিপোর্টারের। সেই গল্পগুলো একটু সংকলন করার চেষ্টা করেছি, যাতে প্রথমত দর্শক যারা রিপোর্ট দেখেন তারা একটু বুঝতে পারবেন যে একটা রিপোর্টের পেছনে রিপোর্টার ছাড়াও কতগুলো মানুষ কাজ করেন, এবং সেই রিপোর্টারটা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, কত কষ্ট ঝুঁকির মধ্যে দিয়ে একটা রিপোর্ট তৈরি করেন। আর একই সাথে যারা তরুণ আছেন, আমার মতো, আমার অগ্রজ যারা, এই অনুজ যারা আছেন, তারাও বুঝতে পারবেন যে একটা রিপোর্টারের একটা রিপোর্ট তৈরির যে প্রক্রিয়া, সেটি কত রকম ডাইভার্সিফিকেশনের মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে বলতে পারেন সব কিছুর একটা সংমিশ্রণ। তবে আমি জ্ঞান চর্চা করার চেষ্টা করিনি, একদম সিম্পলি আমার মাথায় যে গল্পগুলো জমা ছিল সেগুলো লেখার চেষ্টা করেছি। এই বইটি নিয়ে কিন্তু আমার একটি মানে আকর্ষণ ছিল। আমি ভাবছিলাম যে আমি কখন বইটি সংগ্রহ করব। তা আসলে আমি কিন্তু সংবাদকর্মী, সেই জন্য আমার আকর্ষণটা বেশি। আসলে সংবাদকর্মীর বাইরে যারা, তারাই বই থেকে আসলে কি জানতে পারে, বিশেষ করে সীমান্তের নতুনত্ব সম্পর্কে কোনো কিছু জানতে পারবে। এটা সীমান্তের প্রান্তিক জনপদের মানুষের গল্প। এই গল্প বলতে গিয়ে এখানে যেমন একাধারে অ্যাডভেঞ্চার এসেছে, এখানে অপরাধের গল্প আছে, এখানে প্রতিরোধের গল্প আছে, এইখানে কাঁটাতারের রক্তের কথা আছে, এখানে কাঁটাতারে বন্ধুত্বের কথা আছে। ফলে সব মিলিয়ে সীমান্ত জনপদের যে মানুষ, আমরা ঢাকায় কিংবা আশেপাশেও যারা থাকেন, মানে সীমান্ত নিয়ে আসলে খুব বেশি মানুষ ভাবার সুযোগ পান না। জাতীয় গণমাধ্যমেও কিন্তু সীমান্ত খুব একটা উঠে আসে না। আমি সেই জায়গা থেকে চেষ্টা করেছি সীমান্তের কিছু জানা অজানা গল্প আমি বলি। তার মানে সব অজানা নয়, মানুষে কিছু জানেন, কিন্তু সেই জানার সাথে অজানা গল্পগুলো সংমিশ্রণের একটা প্রয়াস ছিল আমার এই পুরো লেখনীতে। আপনার বইয়ের শেষ লাইনটা আমি শেষ করতে চাই, আপনাকে ধন্যবাদ। আসলে বইয়ের যেই শেষ লাইন, কাঁটাতারের বেড়া কখনোই হৃদয়কে আলাদা করতে পারেনি, কিন্তু সেই কাঁটাতার যখন রক্তে ভেজে তখন তা হয়ে ওঠে দুঃসহ প্রতীক। এই গল্পের শেষ কবে রক্তের দাগ মুছে কাঁটাতার ছে যাবে বন্ধুত্বের সবুজে। আমরা সেই প্রত্যাশা করি, বন্ধুত্বের সবুজে সীমান্ত হোক রক্তাক্তহীন এক শান্তির পথ। শনি, আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মেলায় কিন্তু প্রতিদিনই নতুন নতুন বই আসছে। বিশেষ করে যে মেলার, আমি যদি 11 দিনের তথ্য আপনাকে জানাই, সেই 11 দিনে কিন্তু গত বছর 915টি বই এসেছে। কিন্তু এই বছরের হিসেব যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে এবছর এসেছে 11তম দিনে 833টি বই। আসলে কিন্তু মেলার আয়তন বেড়েছে, মেলার পরিসর বেড়েছে, কিন্তু আসলে নতুন বইয়ের সংখ্যা এভাবে বাড়েনি, এবং মেলায় কিন্তু আসলে জনসমাগম আজকেও কিন্তু প্রচুর লক্ষ্য করতে পারছি। সোনিয়া, আমার কাছে এই ছিল আজকের বইমেলার সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। ভ্যালেন্টাইন্স ডে ও বসন্ত বরণ ঘিরে রাজধানীর বিভিন্ন ফুলের দোকানে বেড়েছে ব্যস্ততা। ঋতুরাজ ও বসন্ত বরণে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তবে পবিত্র শবে বরাত উপলক্ষে এবার আয়োজন সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মিরাজ সুমনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ঝরা পাতার মূর্ছনা এবং শিমুল পলাশের রক্তিম আভা জানান দিচ্ছে প্রকৃতিতে বসন্তের আগমন সমাগত। গাছের শাখে হরেক রকম পাখির দুরন্তপনা, ফুল বাগিচায় চঞ্চল প্রজাপতির আনাগোনা, ফুলে ফুলে মধুর খোঁজে ভ্রমরের দল। ধরনীর এমন বিমুগ্ধ রূপে মোহিত প্রকৃতি প্রেমীরাও। এবারও বসন্ত বাতাসে মিশেছে ভালোবাসা। একই দিনে বসন্ত বরণ ও ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করবে দেশ। ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স দুটো মিলে যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা খুব ভালো লাগছে। আশেপাশে তাকালে মনে হয় যে একটা বসন্ত বসন্ত ভাইব দিতেছে, ফাল্গুন একটা ভাইব। কোনোটা থেকে কোনোটা যেন কমতি না পড়ে যায় উদযাপনে, সেভাবে করে আর কি সেলিব্রেট করতেছি। ভালোবাসা হচ্ছে সহজাত এক মানবীয় গুণ। পৃথিবীর সব ভালোবাসাই আপন মহিমায় বিকশিত
ঘোষিত হয়েছে। ভালোবাসা বলতে প্রতিদিনই ভালোবাসা দিবস, সেটা আমি আমার পরিবার পরিজন আত্মীয়স্বজন সবার সাথে মেনটেন করতে পারি। আমার যে ভালোবাসা এটা সবার জন্য, ঠিক আছে, দেশে সবার জন্য, সমস্ত মানুষের জন্য। ঋতুরাজ বসন্ত বরণে প্রস্তুত চারুকলার বকুলতলা। তবে এবার শবে বরাতের কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত হবে। আয়োজন তো এবার খুব সংক্ষিপ্ত। প্রথমে বলে নেওয়া, এবার আমাদের দুবেলা হচ্ছে না, যেহেতু শবে বরাত পড়ে গেছে। ফাল্গুন মাসটা এমন যে আমার মনে হয় এই সময় প্রকৃতিতে ফুলের সুবাস ছড়িয়ে পড়ে, কারণ অনেক রকমের ফুল হয়, আর এই সময় মনে হয় সবার মনে প্রেম জাগে। এদিকে বসন্তের রঙে প্রিয় মানুষের মন রাঙাতে বিকল্প নেই ফুলের। একসঙ্গে দুটো আনন্দ উদযাপন ঘিরে শাহবাগের ফুলের দোকানে বেড়েছে ভিড়। সকালবেলা আমি 30 করে বলে গেছি, এখন 50 করে বলতেছে। ফুলের দাম এবং কাস্টমারের ক্রেতা বিক্রেতা দুইজনের মধ্যে মোটামুটি একটা সমঝোতা আছে। ভালোবাসার ক্ষেত্র যেন একটি দিবসও বৃত্তে আটকে না থেকে অনন্তকাল সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে, এমনটাই চাওয়া সবার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।